সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনাবৃত্তি ক্লাস। আর হ্যাঁ, বড়র মতোই প্রেজেন্টেশন করেছি আমি মুশারি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং সেই সাথে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বিশেষ করে যারা আপনারা একাদশ শ্রেণীতে রয়েছেন, বর্তমান সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যে খেলা। এটা যদিও এইবারের সিলেবাসের অন্তর্ভুক্ত, কিন্তু এর আগে কিন্তু বিগত কয়েক টার্মে এটি ইন্টারমিডিয়েটে একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্ব বই নিয়ে আসবে। কারণ আপনারা জানেন যে পিএসসির অন্তর্ভুক্ত একজন লেখক হচ্ছেন কে? প্রমথ চৌধুরী। এবং আজকে যে প্রবন্ধটি আলোচনা করতে সেটি হচ্ছে সাহিত্যে খেলা। কাজেই খাতা কলম সাথে নিয়ে বসে পড়ুন পুরো ক্লাসটি উপভোগের জন্য। যেটা বলছিলাম, প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের একজন গুণী লেখক, বাংলা সাহিত্যের একজন যশস্বী লেখক, প্রমথ চৌধুরী একজন গুরুত্বপূর্ণ লেখক। কেন গুরুত্বপূর্ণ লেখক? তার যে গদ্য ধারাটি রয়েছে, তার এই গদ্য ধারার যে স্বাভাবিকতা রয়েছে, যে গতিপথ রয়েছে, তার গদ্যের যে আলংকারিক উপকরণগুলো রয়েছে, তাকে বলা হয়ে থাকে বাংলা গদ্য সাহিত্যের একজন অথেন্টিক লেখক। আরো যদি স্পষ্ট করে বলি তাকে, তাহলে এভাবে বলা যায়, তাকে বলা হয়ে থাকে যুক্তিবাদী লেখক। তার মানে সে তার প্রবন্ধে যুক্তির চর্চা করতেন, এত সুন্দর, এত শৈল্পিক ভাবে কোন একটা বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন যে স্টেপ বাই স্টেপ উনি যুক্তি দিয়ে ওইটাকে স্টাবলিশ করার চেষ্টা করতেন। ঠিক যেরকম আমরা দেখি আজকের আমাদের প্রমথ চৌধুরীর কি সাহিত্যে খেলাতে এরকম একটি কি রয়েছে, মানে যুক্তির চর্চা আমরা এখানে দেখতে পাই। তার জন্ম হলো 1868 সালে এবং মৃত্যু হলো 1946। দুটি তথ্য কিন্তু একটু নোট করে নেবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে নিচ্ছি, এরপরে আমি মূল পর্বে চলে যাবো, অর্থাৎ সাহিত্যটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার একটি স্বনামধন্য পত্রিকা ছিল ওই সময়ের, কোন সময় বলছে, যখন প্রমথ চৌধুরী জীবিত ছিলেন। আপনারা হয়তো এটাও জানেন যে প্রমথ চৌধুরী যখন সাহিত্যে টার্ন করতেছিলেন, নিজের একটা অবস্থান তৈরি করতেছিলেন, তখন কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু অনেক রথী মহারথীরা ছিল। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আরো অনেক রথী মহারথীরা ছিল। অনেকে যার মানে তার জায়গাতে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একজন বিচরণ করতেছিলেন। সেই জায়গাতে তিনি তার লেখালেখি দিয়ে, তিনি তার সৃষ্টিশীল সত্তা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন, এবং এই অবস্থানটি এখনো তিনি ধরে রেখেছেন বাংলা সাহিত্যে। তো বলছিলাম তার একটি পত্রিকা ছিল। কি পত্রিকা? সেই পত্রিকাটির নাম হলো সবুজ পত্র পত্রিকা। এটা নোট করে রাখবেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এটি আসে। কি পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র পত্রিকা। তো এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1914 সালে। একটু নোট করে রাখবেন, 1914 সালে। খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষা এটি আসে। আপনারা একাদশের জন্য এটা আরো গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এইভাবে হতে পারে যে নিচের কোনটি প্রমথ চৌধুরীর পত্রিকা? আবার এটাও হতে পারে সবুজ পত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ। এটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, সেটা কি জানেন? আগের যে মানে যারা লেখালেখি করতো, প্রত্যেকেই তারা লিখতো সাধু ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মানে ওই সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, যারাই ওই সময় করতো, রবীন্দ্র বলয়ের বাইরে যারা, প্রত্যেকেই তারা লেখালেখি করতো কোন ভাষায়? সাধু ভাষায় লেখালেখি করতো। একমাত্র প্রমথ চৌধুরী কি করলেন? তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত দিয়ে এনে তিনি একবার কোনোভাবে, এটা কিন্তু কথিত গল্প এরকম আছে, তিনি তার ভাতিজিকে রবি ঠাকুরের সাথে একসময় গল্প করতে দিলেন। হ্যাঁ, গল্প করতে 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 একটা সময় চা নাস্তা দিলেন, তারপর তার ভাতিজি চলে গেল। চলে যাওয়ার পর এরপরে প্রমথ চৌধুরী সেখানে গেলেন। যাওয়ার পরে রবি ঠাকুরকে বলে, আচ্ছা আপনার ভাতিজি এতক্ষণ যে ভাষায় কথা বলো, মানে যা বললো, আপনি কি বুঝতে পেরেছেন যে ভাষায় কথা বললো? তখন সে বললো, কেন বুঝবো না, এটা তো হচ্ছে আমাদের প্রাণের ভাষা। রবি ঠাকুর অবচেতন মনে এটা কিন্তু বলে ফেলেছেন। এই কথাটি পরবর্তীতে
প্রমোদ চৌধুরী কি করলেন? প্রমোদ চৌধুরী তাকে ধরে ফেলেন এই কথাটি দিয়ে যে হ্যাঁ, চলিত ভাষা হচ্ছে আমাদের প্রাণের ভাষা, সুতরাং এই ভাষাটি যদি আমরা লেখালেখিতে যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ভাষাটি লেখা মাত্রই দ্রুত পাঠক কি করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, বুঝতে পারবেন, তাদের বোধগম্যে সুবিধা হবে। যখন যুক্তির মার পেয়েছে রবি ঠাকুরকে ধরলেন, তখন রবি ঠাকুর আসলে চিন্তা ভাবনা করতে পারলেন যে বিষয়টা আসলে তো এইভাবে তো ভাবি নাই। এরপরে দেখা গেল যে রবি ঠাকুর আসলে তার কথাতে মানে শতপ্রণোদিত হয়ে কি করেন, পরবর্তী সবুজ পত্র পত্রিকা একটা লেখাও পাঠিয়ে দিলেন, এবং এই লেখাটি ছিল চলিত ভাষায়। তো যাই হোক, এই কারণে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির জনক হলেন কে? প্রমোদ চৌধুরী। বুঝতে পারছেন? তাহলে কিন্তু যতদিন চলিত ভাষা থাকবে, আমরা এই যে আমি যে কথাগুলো বলতেছি, আপনি যে কথাগুলো বলতেছেন, যে মান ভাষায় কথাগুলো বলতেছেন, এই চলিত গদ্য রীতির জনক হলেন প্রমোদ চৌধুরী। নোট করে রাখবেন, এটা বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসে। তো যাই হোক, তার বিভিন্ন গ্রন্থ রয়েছে, তেল নুন লাকড়ি, চারের কথা, এরকম আপনারা এগুলো একটু দেখে নেবেন। তার বিখ্যাত দুটি গ্রন্থ রয়েছে, এটি কিন্তু বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসে। বীরবলের হালখাতা, একটু মনে রাখবেন, রায়তের কথা, চারের কথা, এগুলো একটু মনে রাখবেন। তিনিও কিন্তু ৮-১০ মতো শুরু করেছিলেন কবিতা দিয়ে। তার কিন্তু অন্যতম প্রধান একটি কাব্যগ্রন্থ কিন্তু রয়েছে সনেট ৫০, মানে এখানে কিন্তু ৫০টি সনেট দিয়ে তিনি একটি কাব্য তৈরি করেছিলেন। যাই হোক, পরবর্তীতে স্টাবলিশ হয়েছেন উনি গদ্যে তার সবচেয়ে বেশি কৃতিত্ব আমরা দেখতে পাই। তো তিনি যে প্রবন্ধটি লিখেছেন, সেই প্রবন্ধটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। কি বলছিলাম? সাহিত্যে খেলা। মনে রাখুন, সাহিত্যটা কি? মোটা দাগে সাহিত্য বলতে আমরা কি বুঝি? নিজের কথা, পরের কথা বা বিশ্বের কথা, মানে মানুষের অনুভূতি, মানুষের আবেগ, মানুষের কল্পনার শৈল্পিক প্রকাশই হলো এক কথায়, মানে মোটা দাগে সেটাই হলো কি সাহিত্য। নিজের কথাকে বাইরে, বাইরের কথাকে নিজে, এই যে সংমিশ্রণ, এই যে মিথস্ক্রিয়া, এইটা একটি শৈল্পিক ভাবে উপস্থাপিত হয় সাহিত্যে। তো এই সাহিত্যে খেলাটা কি? খেলা তো আমরা প্রত্যেকেই বুঝি। খেলা আসলে, খেলার কোনো অর্থ নেই। খেলা হলো নিছক। শিশুরাও খেলে, যুবকরাও খেলে, বড়রাও খেলে। আপনি দেখুন, কোনো একটা শিশুকে যখন আপনি কোনো একটা খেলনা দিয়ে বসিয়ে দেন, দেখবেন মানে তার খাওয়া দাওয়াটাও ভুলে যায়। আপনি মার্বেল খেলাই ধরুন, আপনি যে কোনো টয়েস খেলনা দিয়ে আপনি তাকে বসিয়ে দেন না। ওই যে আহসান হাবীব লিখেছিল, 3টি মুঠের পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা। আসলেই মানে বিষয়গুলো এরকমই। শিশুদের আসলে এরা সমাজনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না, রাজনীতি বোঝে না, এরা পেট নীতিও বোঝে না, এরা শুধু খেলার নীতিটা বোঝে। তাহলে খেলা এমন একটা জিনিস যেটাতে কোনো উপরিপালনের কিন্তু আশা থাকে না, জাস্ট আনন্দটা থাকে। লেখক বোঝাতে চাইলেন যে সাহিত্যে খেলাটা হচ্ছে এরকম একটা খেলা যেখানে ধনী, গরিব, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার মানুষ এই খেলাতে অংশগ্রহণ করতে পারে, এতে কোনো বাধা থাকবে না। হ্যাঁ, একেবারেই প্রবন্ধের শুরুতে উনি একটা চরিত্রকে সামনে নিয়ে এসেছেন, যে চরিত্রটিকে আমরা বলে থাকি রোদা। একটু দেখুন, মানে ফ্রান্সের একজন ভাস্কর কি, যারা পাথর খোদাই করে কেটে 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 বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করে, আবার মাটি দিয়েও তারা করতে পারে, মানে ভাস্কর্য তৈরি করে। যারা ভাস্কর্য মানে তৈরি করে তাদেরকে বলা হয় ভাস্কর। তো এইরকম জগৎ বিখ্যাত একজন ভাস্করের নাম হলো রোদা। একটু মনে রাখুন, রোদা তিনি ফ্রান্সের একজন ভাস্কর। তো এই ভাস্কর তিনিও প্রথমে কি করতেন, খুব ছোটবেলায়, মানে লেখক কথা প্রসঙ্গে এটা নিয়ে এসেছেন, তিনিও প্রথমে কি করতেন, টিপে টিপে ওই যে আঙুল টিপে কখনো পুতুল তৈরি করতেন, আবার কখনো কখনো বাদর তৈরি করতেন। মানে উনি বোঝাতে চাইলেন আসলে যে পারে সে সব পারে। সে মাটি দিয়েও পারে, সে কাঠ দিয়েও পারে, সে পাথর দিয়েও পারে, আর যে পারে না সে কোনোটাতেই পারে না। তার মানে আমরা বুঝে নিলাম যে তার কাজে সর্বদা লেগে থাকে, তার মধ্যে এক ধরনের স্কিল তৈরি হয়, এক ধরনের দক্ষতা তৈরি হয়।
ফলে সে যেটাতেই পরবর্তীতে হাত দেয় সেই কাজটাই তার জন্য সহজ হয়ে ওঠে। লেখকের ভাষ্য মতে যিনি গড়তে পারেন তিনি শিবও গড়তে পারেন, আবার বাদরও করতে পারেন। উক্তিগুলো একটু খেয়াল করে নোট করে রাখবেন। কোনো উক্তি কিন্তু আপনি যখন সৃজনশীল প্রশ্নের আনসারগুলো করবেন তখন এই কোটেশনগুলো যখন আপনি দিবেন, বিশেষ করে এই প্রবন্ধগুলো থেকে, পাঠগুলো থেকে, এবং এটা যখন কোনো শিক্ষকের নজরে আসবে তখন কিন্তু আপনি সুবিচার পাবেন। তো যাই হোক, আমরা বলছিলাম লেখক স্টেপ বাই স্টেপ যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন সাহিত্য খেলা বিষয়ে। মানে মূল কথা হলো এটা যে সাহিত্য খেলা কি আসলেই এটা একটা খেলা, এটার কি কোনো উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য নাই, আর উদ্দেশ্য যদি থেকে থাকে তাহলে সেটা কি সত্যিকার অর্থে একজন, তাকে কি আমরা পিওর সাহিত্যিক বলবো নাকি পিওর সাহিত্যিক বলবো না, এটি কি আসলে এই সাহিত্যের প্যাডাগজিতে এটা পড়ে নাকি পড়ে না। উনি এটাই ক্রম পর্যায়ে মানে যুক্তির পর যুক্তি দিয়ে উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যে আসলে এই সাহিত্য খেলাটা হলো একটা নিছক খেলা। তো যাই হোক, তিনি বলেছেন কলা রাজ্যের কথা। কলা রাজ্য কি? ওই যে আমরা যেটাকে সাহিত্যের রাজ্য বলে থাকি, আমরা শিল্পের রাজ্য যেটাকে আমরা বলে থাকি, তিনি বলেছেন যে কলা রাজ্যে মানে বিশেষ কোনো শ্রেণী কিন্তু কি করে না, কলা রাজ্যে সেখানে কিন্তু যাতায়াত করে না। কলা রাজ্য যে কেবল খালি আপার শ্রেণীর মানুষেরা করবে, লোয়ার শ্রেণীর মানুষেরা করবে না, সেটা না। ধরুন আপনি যখন সাংস্কৃতিক অঙ্গনের, আপনি যখন কোন একটা খেলাধুলাতে যান, ধরুন আপনি ক্রিকেট খেলাতে যাচ্ছেন, আপনি ফুটবল খেলাতে যাচ্ছেন, সেখানে যেরকম ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে লিওনেল মেসি থেকে শুরু করে এই যে আপনি খেলাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রুট পর্যায়ে অনেকেই রুট লেভেল থেকে উঠে আসছে। হ্যাঁ, তো এখানে কিন্তু ম্যান্ডেটরি থাকে না যে সর্বোচ্চ বংশের লোকেরাই এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে, এরকম কিন্তু কোনো খেলা নেই। সুতরাং লেখক এটা বোঝাতে চাইলেন যে মানে কলা রাজ্যের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, মানে শিল্পের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, সে এই বংশেরই হতে হবে বা এই গোত্রেরই হতে হবে। তার মানে সৃষ্টিশীলতা থাকলে আপনি যে কোনো গোত্রের, যে কোনো বংশের, মানে যে কোনো বৃত্তের হয়ে আপনি কি করতে পারেন, আপনার চিত্তকে বিকশিত করতে পারেন। ধরুন 10টা দিক আছে, আমরা প্রধানত 4টা দিকের কথা জানি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। হ্যাঁ, ধরুন আমরা প্রধানত 4টি দিকের কথা বলি। 4টি দিকের সাথে আরো অনেকগুলো দিক আছে যেটাকে আমরা বলে থাকি 10 দিক। নরমালি যেটা হয় আমাদের ক্ষেত্রে, মানে বিশেষ করে বক্তাদের ক্ষেত্রে যেটা হয়, মানে বক্তা যদি উঁচুতে না ওঠে তাহলে কিন্তু তার কথাগুলো কেউ শুনে না। হ্যাঁ, বেদিতে না বসলে কিন্তু তাকে কেউ ফলো করে না, আলোচনা নিয়ে আসে না। এছাড়া মানে আপনারা দেখবেন যে রঙ্গমঞ্চে যদি কেউ না দাঁড়ায় তাহলে কিন্তু তার নাটকগুলো দেখে না, এটাই কিন্তু হয়ে আসছে আমাদের চারদিকে। মোট কথা আপনাকে একটা অবস্থানে যেয়ে আপনাকে কথাগুলো বলতে হবে। হ্যাঁ, আর অবস্থান যদি আপনি সৃষ্টি করতে না পারেন, অবস্থানে যদি আপনি যেতে না পারেন, তাহলে কিন্তু আপনার কথাগুলো শুনবে না। তাহলে মধ্যে কথা কি দাঁড়ালো, মানে মহাজনদের পথে যে আপনাকে অনুসরণ করতে হবে বিষয়টি এরকম নয়। আপনি অনুসরণ অনুকরণ দুটি আপনি বন্ধ করে দিন। সৃষ্টিশীল সত্তারা, সৃষ্টিশীলরা অনুসরণ অনুকরণ দুটোই করে না। ওই যে আমরা যেরকম বলে থাকি পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। তার মানে একজন সৃষ্টিশীল সত্তা, একজন সৃষ্টিশীল লেখক নিজের সত্তা দিয়ে নিজের মতো করে পথ তৈরি করে নেবে। সাহিত্যের ধারাই তো এরকমই, সাহিত্য কখনো সোজা পথে চলে না। হ্যাঁ, সাহিত্য দেখবেন কিছুদিন গিয়ে আবার বাঁক বদল করেছে, আবার কিছুদিন গিয়ে আবার বাঁক বদল করেছে, আবারও কিছুদিন গিয়ে আবার বাঁক বদল করেছে। সাহিত্যটা হচ্ছে অনেকটা নদীর মতো, নদী দেখবেন কখনো সোজা পথে চলে না, একটু গিয়ে বাঁক বদল করেছে, আবার একটু গিয়ে আবার বাঁক বদল করেছে, আবার গিয়ে আবার বাঁক বদল করেছে। ঠিক রেল লাইনের উল্টো হচ্ছে আমাদের নদীপথ, এবং এই নদীর গতিপথের মতো হলো আমাদের সাহিত্যের গতিপথ। দেখবেন 50 বছর বা 100 বছর পর কোনো একজন সৃষ্টিশীল সত্তা সাহিত্যের গতিপথকে ঘুরিয়ে দিয়েছে। আবার দেখবেন এমন মেজর, এমন একজন প্রধান সাহিত্যিকের জন্ম হয়েছে যে সাহিত্যের গতিপথটাকে আবারও ঘুরিয়ে দিয়েছে। তো এরকম ভাবে মানে সাহিত্যের গতিপথ কি হয়, পরিবর্তন হয়।
সাহিত্যের গতিপথ পরিবর্তন হওয়ার সাথে সাথে সাহিত্যের যে সাহিত্যের সৃষ্টি সম্ভারগুলো তখন কি হয়, সৃষ্টি সম্ভারের মধ্যে নতুনত্ব আসতে থাকে। তো যাই হোক, আমরা বলছিলাম শিল্পী রাজ্যে খেলার অধিকার কিন্তু ছোট বড় সকলেরই আছে। এতে যেরকম ধনীর অধিকার আছে তেমনই গরিবের অধিকার আছে। হ্যাঁ, তো এটা মনে রাখবেন যে যখন লেখালেখি করতে যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু একটা প্রবন্ধ রয়েছে, চমৎকার একটি প্রবন্ধ রয়েছে। এইটাকে আসলে নবীন লেখক যারা রয়েছে এই লেখাটাকে কিন্তু তারা অনেকটা লেখালেখির কি বলা হয় সংবিধান হিসেবে তারা কিন্তু গ্রহণ করে থাকে। তার প্রবন্ধটার নাম হচ্ছে নব্য লেখক দিগের প্রতিনিবেদন। 13 থেকে 14 বা 17টি, এটা স্টেপ বাই স্টেপ যদি ছোট বড় করে একটু বাড়বে। তো মূল কথা এগুলোই যে লিখে আপনি প্রকাশ করিতে যাবেন না। আপনার লেখালেখিতে যদি উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আপনার লেখালেখি আপনার মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এই কথাগুলোর সাথে অনেকটা সিমিলার রয়েছে আমাদের প্রমোদ চৌধুরীর যেন অনেকটা সিমিলার রয়েছে। কেমন সিমিলার রয়েছে? যেমন আপনি যখন লেখালেখি করতে যাবেন, আমারও বাজারে 6 থেকে 7টি আমার কিন্তু বই রয়েছে, আমিও টুকটাক লেখালেখি করি, আমার গল্প রয়েছে, আমার শিশুতোষ গল্প রয়েছে, তারপরে আমার প্রবন্ধ রয়েছে, আমি নাটকও বানাই। হ্যাঁ, তো যাই হোক, এরকম বাজারে আমার অনেকগুলো গল্প রয়েছে। তো আমিও সেটাই বলে থাকি যে আসলে আমার যে উদ্দেশ্য বাজারে মারমার কাটকাট হবে এরকম না, মনের খুশিতেই আমরা সাধারণত লিখে থাকি, চিত্তের বিকাশের মানে চিত্তের আনন্দের জন্য, মনের আনন্দের জন্য আমরা সাধারণত লেখালেখি করে থাকি। তবে হ্যাঁ, লেখকদের অনেকটা দায়বোধ আছে। যেরকম সমাজের বয়োজ্যেষ্ঠদের দায়বোধ থাকে, বুদ্ধিজীবীদের দায়বোধ থাকে, সরকারের যেমন দেশের প্রতি দায়বোধ থাকে, ঠিক সেইম ভাবে লেখকদের কিছুটা দায়বোধ আছে। তবে লেখকরা যখন উচ্চাশা মনের মধ্যে পোষণ করে, তাদের যখন একটা অ্যাম্বিশন থাকে যে আমি আমার এই লেখালেখি দিয়ে আমি কি সমস্ত দেশে আমি মারমার কাটকাট এরকম আমি পাঠক তৈরি করব এবং এটা হবেই, এরকম যখন তার ইন্টেনশন থাকে, এরকম যখন তার উদ্দেশ্য থাকে, এবং পরবর্তী যখন সে এটা আশানুরূপ ফলাফল পায় না, তখন কিন্তু সে হতাশ হয়ে যায়। আমরা এর সাথে সিমিলার কিন্তু পাই জগৎ বিখ্যাত আরেকজন কবি রয়েছেন, তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি যখন তার দ্য ক্যাপটিভ লেডি যখন লিখেছিলেন, আপনাদের মনে আছে কিনা, তিনি কিন্তু বাংলা ভাষাভাষী কিন্তু প্রথম যে লেখাটি লিখেছিলেন সেটা কিন্তু ইংরেজি ভাষায় লিখেছিলেন, দ্য ক্যাপটিভ লেডি। তো এটি লেখার পর তার কাছে মনে হয়েছিল তার এই কবিতাটি বাংলা ভাষাভাষীরা তো নেবেই, ইংরেজরাও তার এই কবিতার বইটিকে লুফে নিবে, তার মানে সমস্ত বাজারে তার বইটি মারমার কাটকাট হয়ে যাবে। কিন্তু রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো তার বইটি সে ছাড়া অন্য কেউ কিনে না। তো ফলে তার মনের মধ্যে কিন্তু এক ধরনের খুব হতাশা, দুঃখ, ক্লেদে ভরে গেল। তো এই কথাটাই বলেছেন যে আমাদের প্রমোদ চৌধুরী, আপনার মনের মধ্যে যদি উচ্চাশা থাকে তাহলে কিন্তু আপনি ব্যথিত হবেন, আর যদি উচ্চাশা না থাকে তাহলে কিন্তু আপনার ব্যথিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবুও লেখকের আরেকটা যুক্তি আমার খুবই ভালো লেগেছে, সেটা হলো যে আমরা যারা লেখালেখি করি, যখন আমাদের লেখার কেউ প্রশংসা করে আমাদের কিন্তু ভালো লাগে। ধরুন আপনি ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রাম, যতগুলো ভার্চুয়াল সাইট আপনার রয়েছে, কোনো একটা পোস্ট আপনি সেখানে করলেন, পোস্ট করার পরে আপনি কিন্তু রিয়াক্ট যখন মানুষ করা শুরু করে, মন্তব্য যখন করা শুরু করে, ইউটিউবে হোক, মানে এই মন্তব্যগুলো যখন পজিটিভ হয় আপনার কিন্তু ভালো লাগে, রাইট? আপনার ভালো লাগে। ঠিক সেম ভাবে আমরা যখন লেখালেখি করি, আমাদের বইগুলো সম্পর্কে যখন লেখা সম্পর্কে যখন পাঠক পজিটিভ মন্তব্য করে আমাদের ভালো লাগে। ধরুন আপনি কোথাও বক্তৃতা দিচ্ছেন, আমাদের কথা বাদে দিলাম, আপনি কোথাও বক্তৃতা করতেছেন, বক্তৃতার স্টেপটা আপনার এমন যে আপনি কথা বলতেছেন, পাঠকরা মানে দর্শকরা শুনতেছে, আপনাকে আপনার কথাতে ইনফ্লুয়েন্স হয়ে, হ্যাঁ, অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু ক্লিপিং করছে, করতালি দিচ্ছে। এই যখনই করতালি দেয় তখন কিন্তু আপনার কিন্তু ভালো লাগে, আপনার ভালো লাগাটা আরো বেড়ে যায়, আপনার মধ্যে এক ধরনের স্পিড চলে আসে। তার মানে হচ্ছে বক্তা যেরকম হাততালির প্রত্যাশা করে, সেম ভাবে মানে লেখকরাও কিন্তু এরকম প্রত্যাশা করে। হ্যাঁ,
তো যাই হোক, বক্তার মতো মানে লেখকদের মধ্যেও যদি এইরকম একটা আশা বা প্রত্যাশা থাকে, তাহলে কিন্তু ওই লেখককে একটা সময় কিন্তু পস্তাতে হবে। প্রমোদ চৌধুরী এটাই বোঝাতে চাইছেন যে আপনার মধ্যে যদি ইন্টেনশনই থাকে যে আমি প্রশংসাই পাবো, আমার এটা সমালোচনার ঊর্ধ্বে, তাহলে যেটা হবে যে অধিকাংশ সময় লেখকরা ব্যথিত হন। লেখকদের বলা হয়ে থাকে লেখকরা হলেন সামাজিক জীব। লেখাটা কখন পাঠকের কথা হয়ে ওঠে? যখন লেখক তার আপন সত্তা দিয়ে লেখাটাকে তৈরি করেন। ধরুন বৈষ্ণব কবিতা, আমার বধূয়া আনবারে যায় আমারই আঙিনে যায়। বধূয়া কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবারে যায় আমারই আঙিনে দিয়া। এই যে বৈষ্ণব কবিতাগুলো, ধরুন আপনি বর্তমান প্রজন্ম আরো সহজ করে দিচ্ছি, আব্দুল করিমের গানগুলো, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে। এই যে কথাগুলো দেখুন, ছেলে বড় থেকে শুরু করে সকলের মুখে মুখে। কেন জানেন? তার যে গানের কথাগুলো, তার যে গানের ভাষাগুলো, তার যে শব্দ চয়নগুলো, এগুলো এত সহজ, এত সরল যে শোনা মাত্রই আমরা বুঝতে পারি। এবং এর সাথে সাথে রয়েছে তার সুর, এবং এর সাথে সাথে রয়েছে গানের মর্ম কথা। সবকিছু মিলে এই গানগুলো যখন সে নিজের সৃষ্টিশীলতা দিয়ে লিখলো, নিজের সত্তা নিজের বোধ দিয়ে যখন লিখলো, এবং এগুলো যখন বাইরে পাবলিশড হলো, এবং যেই গানগুলো শুনতেছে তার কাছে মনে হচ্ছে এটা যেন তারই কথা। এইভাবে একটি গান, এইভাবে একটি লেখা সর্বজনীন হয়ে ওঠে, মানে সৃষ্টিশীল হয়ে ওঠে। এবং এই লেখাগুলো যখন কালের যাত্রায় উত্তীর্ণ হয়ে যায়, এই লেখার সাথে সাথে লেখকও তখন কি হয়ে যায়? কালজয়ী হয়ে যায়। আমরা বলি না কালজয়ী লেখা, কালজয়ী লেখক। এইভাবে মানে যখন এটা সর্বজন শ্রদ্ধেয় হয়ে যায়, যখন সর্বজনের খোরাক হয়ে যায়, তখন এগুলো কালজয়ী, তখন এগুলোকে বলে আমরা ধ্রুপদী, তখন এগুলোকে বলি আমরা ক্লাসিক সাহিত্য, যেগুলোর আবেদন, যেগুলোর নিবেদন থাকে মানে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। তো যাই হোক, আমরা বলছিলাম যে লেখকরাও কিন্তু এরকম হাততালির প্রত্যাশা করেন। তবে এটা ঠিক যে টাউন হলে আপনি দেখেন যে বক্তৃতাগুলো দেওয়া হয়, সেই বক্তৃতাগুলোতে কজন মানুষ থাকে, আর গোরের মাঠে যারা খেলাধুলা করে সেখানে বা দর্শক কতজন থাকে? একটু খেয়াল করে দেখবেন তো। গোরের মাঠে যারা খেলে মানুষ কিন্তু বেশি, আর যারা টাউন হলে বক্তৃতা করে মানুষ কিন্তু সীমিত থাকে। আপনি একটু মানে ফুটবল খেলার আয়োজন করে দেখুন না, দেখবেন শত শত মানুষ কি করতেছে সেখানে। কিন্তু টাউন হলে একটা নির্দিষ্ট পরিসর, সেখানে কিন্তু ফ্রুটফুলি যে বক্তৃতা দেখ না কেন তার উদ্দেশ্য কিন্তু ভালো, মহৎ, কিন্তু সেখানে মানুষের উপস্থিতি থাকবে কম। যেটা ন্যায়ের কোনো উদ্দেশ্য না, দেখবেন সেখানে মানুষের উপস্থিতি বেশি থাকবে। মানুষ খেলাটাকে মানে জন্মগতভাবেই মানে এটাকে মানুষ কি করে ভালোবাসে। অনর্থক কাজগুলোই আমরা সাধারণত বেশি করে থাকি। লেখক বোঝাতে চাইলেন যে সাহিত্যটাকে আপনি অনর্থক হিসেবে নেন, আপনি আপনার উদ্দেশ্য যদি থাকে তাহলে একটা কিছু তৈরি করবেন, মানে পাঠকের মনটাকে জয় করবেন, তাহলে কিন্তু আপনি সত্যিকার সাহিত্য থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন। আপনার যে মনের সৃষ্টিশীলতা যেটা ছিল, আপনার আপন সত্তাতে যেটা তৈরি করার কথা ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসলেন। ফলে আপনার সাহিত্য স্খলিত হলো, যে যাত্রাপথ ছিল সেই যাত্রাপথ থেকে বিচ্যুত হয়ে গেলেন। তো যাই হোক, খেলাতে অপরিপাওনা থাকলেও মানে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে আপনি কিন্তু একদমই আপনি এটা আশা করতে পারবেন না অপরিপাওনা। যদি পানও সেটা হলো কাকতালীয় ব্যাপার। তার মানে হচ্ছে আপনার মাথায় এটা রাখা যাবে না যে আপনি উপরি পাওনা বা উপরি সেখানে পেতে যাচ্ছেন। এক কথায় সাহিত্যে মানে সাহিত্যটা হচ্ছে এমন একটি খেলা যার আসলে কোনো উদ্দেশ্য থাকবে না, নেটের ক্লিন, জাস্ট মনের আনন্দ। এরকম মেন্টালিটি নিয়ে, এরকম উদ্দেশ্য নিয়ে আপনি কিন্তু সাহিত্য রচনা করবেন। তাহলে আপনার মধ্যে প্রশ্ন হতে পারে, আসলে কি সাহিত্যের কোনো উদ্দেশ্য নেই? একেবারে যে উদ্দেশ্য নেই সেটা এরকম নয়। আমাদের শিশুরা যখন খেলে
তাদের মানে এখান থেকে কোনো ফাইন্ড আউট আমরা কি খুঁজে পাই না? কোনো ফলাফল, কোনো রেজাল্টকে আমরা খুঁজে পাই না? হ্যাঁ, নিশ্চয়ই পাই। ফলাফলটা কি? শিশুরা যখন খেলে তখন সেটার মধ্যে তারা আনন্দ পায়, জাস্ট রেজাল্ট, আমি রেজাল্টের কথা বলছি। ঠিক সেম ভাবে যখন সাহিত্যিক কোনো সাহিত্য রচনা করেন তখন তারও একটা উদ্দেশ্য থাকবে, মানে উদ্দেশ্যটা এরকম যে আনন্দ, আগে নিজের মনে আনন্দটা নিয়ে দেখতে হবে। তাহলে সাহিত্যের প্রধানতম উদ্দেশ্য কি? আনন্দ দেওয়া। এই আনন্দ দেওয়ার পাশাপাশি যদি আপনার আর কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আগেই বলেছি, ধরুন আজকে পাঠক সমাজ যেটা গ্রহণ করলো, মানে কেন সেটা আমি ব্যাখ্যা করতেছি। ধরুন আজকে পাঠক সমাজ যেটা গ্রহণ করলো কালকে সেটা নাও গ্রহণ করতে পারে। আরো জলজাত উদাহরণ হচ্ছে, মনে করুন বর্তমানে প্রযুক্তির যুগ, আমরা ইউটিউব বলি, ইনস্টাগ্রাম বলি, যেটাই বলি না কেন, ভার্চুয়াল জগতের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে কোনো একটা জিনিস ভাইরাল হয়ে গেল, এই ভাইরালটা 24 ঘন্টা, 48 ঘন্টা, এক সপ্তাহ পর্যন্ত আপনার থাকবে। এরপরে কিন্তু এই দর্শকরা, এই মানে ভিউয়ার্সরা কিন্তু এটা গ্রহণ করবে না। আমরা যেরকম পত্রিকা, মানে পৃথিবীতে সবচেয়ে পচনশীল জিনিস হলো কিন্তু পত্রিকা। এটা পাওয়ার জন্য যেরকম আকাঙ্ক্ষা থাকে, এটা ফেলার জন্য এরকম কি, মানে পড়ার পর জাস্ট আমরা ফেলে দিই। যেরকম টিস্যু ব্যবহার করার পর আমরা কি করে দিই, আমরা ফেলে দিই। তো বিষয়টা এরকমই যে পাঠক সমাজ এরকমই যে আজ যেটাকে গ্রহণ করলো কাল সেটাকে অবলীলায় সেটাকে বর্জন করতে পারে। পাঠকের কিন্তু এটা কোনো সমস্যা হয় না। ফলে মানে লেখালেখিটা এমন হওয়া উচিত, যদি উদ্দেশ্য এরকম থাকে তাহলে কিন্তু সেটা ব্যাহত হবে। কারণ পাঠক আজকে যেটা গ্রহণ করতেছে কালকে সেটা ফেলে দিবে। তার মানে ওইভাবে লেখালেখি করা যাবে না। তাহলে আবার আপনার প্রশ্ন হতে পারে এরকম, তাহলে কি মানে সাহিত্যের উদ্দেশ্য কি আমার এরকম করে করতে হবে যে আমি তাদেরকে শিক্ষা দেব? না, তাহলে আরেকটা ভুল হবে। কেমন ভুল হবে? মানে ধরুন আপনার উদ্দেশ্য থাকলো আপনি তাকে শিক্ষা দেবেন, তাহলে মানুষ এটা আপনার কাছে নিবে না। মানুষ আসলে উপদেশ এগুলো নর্মালি পছন্দ করে না। তবে হ্যাঁ, খেলার ছলে, কথার ছলে আপনি যদি দেন, উপদেশ দেন, আপনি যদি নীতি শিক্ষা দেন, তাহলে কিন্তু আপত্তি নেই। মনে করেন আমরা শিশুদের যখন গল্প বলি, শিশুরা কিন্তু নর্মালি গল্প পছন্দ করে। গল্প বলতে 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 শেষ পর্যায়ে যখন আসি, কোনো একটা কাহিনী যখন শেষ হয়ে যায়, সিকোয়েন্সের একেবারে লাস্টের দিকে আমরা কিন্তু বলি মোরাল অফ দ্য স্টোরি কি, মানে গল্প থেকে আমরা কি শিখলাম। লেখক আরেকটি চমৎকার যুক্তি দিয়েছে, যদিও আমরা শিক্ষক হিসেবে আমাদের একটু কষ্ট হয় এটা মেনে নিতে, কিন্তু এটাই হচ্ছে আসলে রিয়েলিটি। তিনি বলেছেন কবি এবং লেখকদের, মানে তিনি দুইটা ভাগে বিভক্ত করেছেন। কবি একটা অংশ, কবি এবং শিক্ষক, কবি এবং শিক্ষকদের তিনি দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেছেন কবির যে উদ্দেশ্য, কবির যে কাজ, শিক্ষকের কাজ ঠিক উল্টা। কবি যেখানে আনন্দের কথা বলেন, শিক্ষক সেখানে উল্টো কথা বলেন। শিক্ষক সেখানে বাধ্যবাধকতা তৈরি করেন। তার মানে কবি যেখানে কাজ করছেন সেখানে তার, মানে আমরা দেখি তার উদ্দেশ্য যদিও থাকে শিক্ষা, কিন্তু প্রকৃতপক্ষে কবি যখন কাজ করতেছেন, লেখক যখন কাজ করতেছেন, তখন মানে সেটা আমরা কি বলি যে লেখক সেখানে সদিচ্ছাটাই সেখানে মুখ্য থাকে। লেখক এবং এই তার যে লেখাগুলো যেই পড়তেছে, যে পাঠকটা পড়তেছে, মানে সাহিত্যের যখন কোনো পাঠক কোনো লেখাটা পড়ে তখন কিন্তু ভালোবেসে সেই লেখাটা পড়ে, সেখানে কিন্তু ইচ্ছাটাই প্রধান থাকে। কিন্তু আপনি দেখুন স্কুল কিংবা কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আপনি ধরুন না কেন, এই যখন টেক্সটগুলো যখন শিক্ষার্থীরা যখন পড়ে তখন কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী যেটা পড়ে সেটা হলো অনিচ্ছাকৃত, তারা স্বেচ্ছায় সেটা পড়ে না। হ্যাঁ, তাহলে শিক্ষকের কাজ আসলে স্বেচ্ছায় তাদেরকে মানে কি পড়ানো, বিষয়টি এরকম না। তারাও যেরকম পড়ানো, শিক্ষকরাও কি করেন সেখানে চাপিয়ে দেন। বাট লেখক যেটা করে, লেখক যখন লেখেন তখন তিনি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে আনন্দের মধ্য দিয়ে লেখেন, এবং প্রকৃত পাঠক যারা তারা কিন্তু স্বেচ্ছায় সেটা গ্রহণ করার চেষ্টা করেন। তাহলে এক কথায় আপনি যদি বলেন তাহলে সাহিত্যের কাজটা কি? হ্যাঁ, শিক্ষার কাজটা কি আর সাহিত্যের কাজটা কি? শিক্ষার কাজ হলো বিশ্বের খবর জানানো, এটা হলো শিক্ষার কাজ।
তাহলে সাহিত্যের কাজ কি? মোটা দাগে এক কথা যদি আপনি বলেন, সাহিত্যের কাজ হলো মনকে জাগানো। আর সহজ যুক্তি দিচ্ছি, ধরুন আমরা বেঁচে থাকার জন্য আমরা যেরকম খাবার খাই প্রতিনিয়ত, আমরা যেরকম খাবার গ্রহণ করি, খাবারের মধ্য দিয়ে যেরকম আমাদের বেঁচে থাকতে হয়, ঠিক সেম ভাবে আমাদের চিত্তকে, মনকে জাগিয়ে রাখার জন্য আমাদের কি দরকার? সাহিত্য দরকার। মনকে জাগিয়ে রাখার জন্য আমাদের কি দরকার? খেলাধুলা দরকার, আমাদের সংস্কৃতি দরকার। সংস্কৃতি এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের চিত্তকে, আমাদের হৃদয়কে বাঁচিয়ে রাখে, আমাদের মনকে জাগিয়ে রাখে। ধরুন আপনারা এটা হয়তো অনেকেই জানবেন, যখন ইংরেজরা ভারতীয় বংশে প্রথম আগমন করে 18 শতকের দিকে, তখন তারা একটি কলেজ তৈরি করেছিল। এই কলেজটা কিন্তু জনসাধারণের জন্য তৈরি করেনি, এই কলেজটার নাম ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। এই কলেজটি তখন তারা তৈরি করেছিল যে সমস্ত ইংরেজরা মানে ভারতীয় উপমহাদেশে কালেকশন করতো, রাজস্ব আদায় করতো, তখন তারা বাংলা ভাষাটা ভালো করে বুঝতো না, সমস্যা হতো কালেকশনে গিয়ে। বাঙালিরা যে কথাগুলো বলতো, ইংরেজরা যে কথাগুলো বলতো, তখন তারা সমন্বয় করতে পারতো না। ফলে বাঙালিদের ভাষাটাকে রপ্ত করার জন্য তারা একটি কলেজ সেখানে তৈরি করেছিল, সেই কলেজটার নাম ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। খেয়াল করে দেখবেন, এটা আসলে মূলত তাদের জন্যই, তাদের ডেভেলপের জন্য এটা তৈরি করা হয়েছিল। আপনি দেখুন যেরকম কি বলে, বাল্মীকি যখন তিনি রামায়ণ লিখেছিলেন, এটি কিন্তু মূলত ছিল মনি ঋষিদেরকে কি করার জন্য, মনি ঋষিদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে এটা লেখা হয়েছিল। পরবর্তীতে এটা যখন সহজ পাঠ হলো, তখন এটার পরবর্তীতে ইতিহাস হয়ে গেল। তো যাই হোক, আমরা বলছিলাম যে আনন্দের ধর্ম, মানে আনন্দের ধর্মই হচ্ছে সংক্রামক। মনে রাখবেন, বমি দেখলে যেরকম আমাদের বমি পায়, কান্না দেখলে যেরকম আমাদের কান্না পায়, তেমনি যে খেলাধুলা কিংবা যেটাই বলুন না কেন, যে আনন্দ দেখলেই কিন্তু আমাদের আনন্দে আমাদের মনও কিন্তু জাগরিত হয়, আমাদের মনও কিন্তু চাঙ্গা হয়ে ওঠে। এই কারণে লেখক বলেছেন আনন্দের ধর্মই হচ্ছে সংক্রামক। লেখক আরো কয়েকটি যুক্তি প্রদান করেছেন, যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে খুবই ক্ষুরদার যুক্তি। একজন লেখকের আসলে এরকমই হওয়া উচিত, বিশেষ করে মানে যে লেখকগুলো যৌক্তিক আলোচনা পছন্দ করেন সৃষ্টিশীল সত্তার ভেতরে, তাদের আলোচনা এরকমই হওয়া উচিত। তিনি বলেছেন সাহিত্য কশিন কালেও শিক্ষার ভার নেয় না। হ্যাঁ, লেখক এবং পাঠকদের মধ্যে, লেখক এবং শিক্ষার্থীর মধ্যে মাঝখানে অন্তরায় হয়ে যিনি কাজ করেন তিনি হলেন মাস্টার, মানে শিক্ষকদের কথা বলছেন। তো তার বেশ কয়েকটি সংলাপ রয়েছে, আপনারা একটু ফুটনোট করে নিতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে সাহিত্য শিক্ষার ভার নেয় না। মনে রাখুন, সাহিত্য শিক্ষার ভার নেয় না। আরেকটি নোট করে রাখুন, মানে সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, আবার গরুর হাতের বেতও নয়। এই যে প্রবন্ধটি মোটামুটি প্রথম দিকে পর্যন্ত আমি আসলাম, শেষ পর্যায়ে তিনি আরেকটি যুক্তি টার্ন করেছেন। মানে এই যে একের পর এক স্টেপ তিনি বলার চেষ্টা করলেন যে সাহিত্য আসলে মূলত কোনো উদ্দেশ্য থাকবে না। তাহলে তার একজন বন্ধু, এই পুরো মানে লেখাটির পরে তার একজন বন্ধু তাকে বললেন যে তাহলে সাহিত্যটা কি, এক কথায় কি? তাহলে সাহিত্যটা কি এমন যে সাহিত্য আসলে খেলার চলে শিক্ষা দেয়? মূলত তিনি এরকমই বলাচ্ছেন, এরকমই বোঝানোর চেষ্টা করেছেন যে সাহিত্য হচ্ছে তাই, সেটাতে আনন্দ থাকবে বেশি, এবং সাহিত্য আসলে খেলার ছলে শিক্ষা দেয়, কিন্তু সেটা অবধারিতভাবে যে শিখতেই হবে এরকম কোনো ইন্টেনশন, এরকম কোনো উদ্দেশ্য তাদের থাকে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি আমরা সাহিত্যে খেলা প্রবন্ধটির মূল উপজীব্য বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বেশ কিছু জটিল শব্দার্থ রয়েছে, আমি শব্দার্থগুলো আপনাদের জন্য একটু আলাদা করে দিব, সেগুলো আপনারা নোট রাখবেন। এবং আজকের যে পাঠটি, সেই পাঠটিও কিন্তু নেওয়া হয়েছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ
সেই গ্রন্থ থেকে, এটা একটু নোট করে রাখবেন, এটা কিন্তু আসে। তাহলে আমরা যে প্রবন্ধটি আলোচনা করতে যাচ্ছি, এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল কিন্তু 1915 সালে সবুজ পত্র পত্রিকায়, একটু নোট করে রাখবেন, সবুজ পত্র পত্রিকায়। পরবর্তীতে এই লেখাটি যে প্রবন্ধের অন্তর্ভুক্ত হয় সেটাকে আমরা বলে থাকি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ। প্রবন্ধ সংগ্রহ গ্রন্থতে পরবর্তীতে এটি ইনক্লুড বা অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সাহিত্য হচ্ছে এমন একটি বিষয়, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করা নয়। তো এই ছিল আজকের ক্লাস। যারা ক্লাসটি কেমন লেগেছে আপনাদের, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সহপাঠীদের সাথে একটু শেয়ার করবেন এবং ভালো লাগলে একটু লাইক করবেন, এবং সংশ্লিষ্ট যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অপশনে একটু জানাবেন। আপনাদের জন্য সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সেখানে করতে পারেন রিলেটেড। আমাদের টিউটোরিয়াল স্কুল একটি আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেখানেও প্রশ্ন করতে পারেন। মুনশালিম ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা করতে পারেন। আশা করছি যে কোনো প্ল্যাটফর্মে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা।